রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত, ছুটছেন এ জেলা থেকে ও জেলা, দেখাচ্ছেন আগামীর বাংলাদেশ গড়ার নানা স্বপ্ন। একই সাথে ভোটাররাও হিসেব কষছেন নিজেদের মতো করে। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা। পেশিশক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামাত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনী প্রচার যুদ্ধে তুঙ্গে, দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি, মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামাতে। ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপি। এবং রাজশাহী 6 আসনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বগুড়া 7-এ মূল লড়াই ধানের শীষ দাঁড়িপাল্লার। খুলনা 1-এ ভোটের মাঠে বিএনপির চ্যালেঞ্জ কৃষ্ণ নন্দী। শুরু করছি এই সময় সমাজের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আর এই আয়োজনে আমরা প্রতিদিনই দেশের বিভিন্ন সংসদীয় আসন বিশ্লেষণ করে থাকি। আজকেও এর ব্যতিক্রম হবে না। তবে নির্বাচনে যাওয়ার আগে আজকের সারা দিনে যে নির্বাচনের মাঠ সরগরম রয়েছে এবং সেখানে কি কি খবর রয়েছে সেটি একটু আমরা নজর দিতে চাই। আমরা একটু দেখতে চাই যে কি ধরনের নিউজ সংবাদ আমাদের হাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সরগরম রয়েছে নির্বাচনের মাঠ, আর এই মাঠে বিভিন্ন জন বিভিন্ন কিন্তু কথা বলছেন, বক্তব্য রাখছেন। আমরা লক্ষ্য করছি প্রথম যে সংবাদটি আমাদের হাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ভোটে নিরপেক্ষ দায়িত্ব পালনে 3 বাহিনীকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আজকে তিনি সেনা সদরে যে হেলমেট যেই ভোটের যে কক্ষটি ছিল, হেলমেট ভবনটি ছিল, সেই হেলমেট ভবনে তিনি 3 বাহিনীর প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভোটে নিরপেক্ষ যেন দায়িত্ব পালন করা হয় এবং যেন ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় বলে তিনি তাদের এমন নির্দেশনা দিয়েছেন। এর পরের যে সংবাদটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল পর্যন্ত থাকতে হবে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজকে নোয়াখালী 6 যে হাতিয়া রয়েছে সেখানে যে নির্বাচনী সমাবেশ হয়েছে, সেই সমাবেশে তিনি রাজধানী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে সুখী সমৃদ্ধ যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার দল কাজ করছে এবং সামনে নির্বাচনে তার দল যদি ক্ষমতায় আসে তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করবেন বলে তিনি বলেছেন। পাশাপাশি আপনারা জানেন যে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল। আমরা 3 নম্বর যে সংবাদটি রয়েছে আমাদের হাতে, সেখানে আমরা লক্ষ্য করছি জামাতের আমির তিনি বলেছেন যে নির্বাচনে যদি পেশি শক্তির প্রভাব খাটায় তাহলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে ভোট ডাকাতি হলে সেটি আসলে ঠেকানো হবে এবং কোনোভাবে এটি আসলে বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি তার যে নেতৃত্বাধীন 11 দলীয় জোট রয়েছে সেই জোটকে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপরে আমরা লক্ষ্য করছি যে কিন্তু গত 22 তারিখ থেকে যে নির্বাচনের প্রচারণা চলছে সেখানে একেবারে মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এবং দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির লক্ষ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু বারবার করে একই কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আসন ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বিপরীতে তারা বলছেন যে কি কি ধরনের এই সমস্যার সমাধান তারা দেবেন। আমরা সেই যে আসন বলেছিলাম আমি শুরুতেই যে আসন বিশ্লেষণ করে থাকি আমরা এই অনুষ্ঠানে, সেই আসন বিশ্লেষণে চলে যাবো। আজকে আমরা যেতে চাই রাজশাহীতে এবং রাজশাহীতে আমরা যদি প্রবেশ করি আমরা লক্ষ্য করব অর্থাৎ রাজশাহী যে কয়েকটি আসন রয়েছে এবং রাজশাহী 6 নম্বর রয়েছে, অর্থাৎ 6টি আসনের মধ্যে 6 নম্বর আসনে আমরা একটু ঢুকতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী 6 আসনটি বাঘা চারঘাট নিয়ে গঠিত এবং আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন ধরনের যে সমীকরণ সেই সমীকরণটি রয়েছে এবং এই বাঘা চারঘাটে মোট ভোটার রয়েছেন 3,57,054 জন। এর মধ্যে যদি আমরা ভাগ করে থাকি পুরুষ ভোটার তাহলে এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,78,068 জন আর নারী ভোটার রয়েছেন 1,78,984 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু এখানে রয়েছেন, এখানে তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার রয়েছেন। পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করছি যে পরবর্তী যেই তথ্যটি রয়েছে অর্থাৎ এই যে রাজশাহী 6 আসনটি রয়েছে বাঘা চারঘাট নিয়ে গঠিত। আমরা লক্ষ্য করব, আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই এখানে যারা যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের সাথে। আমরা এখানে লক্ষ্য করছি যে মোহাম্মদ আবু সাইদ চাঁদ তিনি ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী, তিনি
ধানের শীষ নিয়ে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ নাজমুল হক, তিনি দাঁড়িপাল্লার প্রার্থী, যে বাংলাদেশ জামাত ইসলামের তিনি দাঁড়িপাল্লার প্রার্থী। এরপরে রয়েছে হাত পাখার প্রার্থী অর্থাৎ আব্দুস সালাম সুরুজ, তিনি হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচনে ঘোষণা দিয়েছে। এর আগে তারা জামাত সমর্থিত যে 11 দলীয় জোট সেখান থেকে বেরিয়ে গিয়ে 10 দলীয় হয়, পরবর্তীতে আরও একটি দল যুক্ত হয়। তারপরে ইসলামী আন্দোলনের পরে আমরা যে প্রার্থীকে লক্ষ্য করছি, লাঙ্গল প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সেখানে রয়েছেন, অর্থাৎ রাজশাহী 6 আসনে রয়েছেন। আমরা রাজশাহী 6 আসনে আমাদের সহকর্মী রয়েছেন মওদুদ রানা, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মওদুদ, সেখানকার ভোটাররা কি ভাবছেন, বাঘা চারঘাটের মানুষ কি বলছেন, সেখানে কি কি সমস্যা রয়েছে, প্রার্থীরাই বা এই সমস্যার বিপরীতে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? রাজশাহীর বাঘা এবং চারঘাট নিয়ে গঠিত আসন 6 এবং এই আসনটিতে কিন্তু জমজমাট প্রচারণা চলছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে প্রচারণা সেটি করছেন এবং একই সাথে তাদের যে প্রত্যাশা রয়েছে ভোটারদের সেটি তারা প্রার্থীর কাছে বলছেন। এবং আমরা অন্যান্য আসনের থেকে এই আসনে যদি ব্যতিক্রম বলি, তাহলে সকাল থেকে এই গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কারণ এখানে যারা ভোট বিশ্লেষণ করছেন সেই বিশ্লেষকরা বলছে যে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং বেশ কিছু সমীকরণ রয়েছে এখানে। যিনি বিএনপির প্রার্থী হয়েছেন আবু সাইদ চাঁদ, তার বাড়ি এই চারঘাট উপজেলার ষোলুয়া ইউনিয়নে, এবং যিনি জামাত ইসলামীর প্রার্থী রয়েছেন তার বাড়ি একই উপজেলায় একই ইউনিয়নে, অর্থাৎ ষোলুয়া ইউনিয়নে। সেখানে কিন্তু বাড়তি যে এলাকাগত সুবিধা সেটি আসলে দুই প্রার্থীর কারোরই পাওয়ার সুযোগ নেই। এবং তারা চারঘাট এবং যে বাঘা উপজেলা রয়েছে সেখানে কিন্তু চরম এবং সমানভাবে জনপ্রিয়। আরেকটি সমীকরণ যদি বলি, যে 2014 সালে এই চারঘাট উপজেলার যে উপজেলা নির্বাচন হয়েছিল সেখানে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এবং সেই সময় কিন্তু একই জামাতের প্রার্থী নাজমুল হক তিনি কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এবং সেই নির্বাচনে 10,000 ভোটে গিয়েছিলেন জামায়াতের প্রার্থী নাজমুল হক। এবং আমরা যদি বাঘা আসনটিতে দেখি, বাঘা আসন যখন 2019 সাল, তখন আওয়ামী লীগের সময় কিন্তু যে উপজেলা নির্বাচন হয়েছিল সেই সময় উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতের প্রার্থী, এবং সেই আওয়ামী লীগ আমলেই যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন বাঘায়, তিনিও কিন্তু আসলে জামাতের প্রার্থী ছিলেন। সব মিলিয়ে জামাতের যে বাঘাতে আধিপত্য রয়েছে সেটি কিন্তু এই পরিসংখ্যানে স্পষ্ট। এবং আমরা বাঘা এবং চারঘাটের মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি পদ্মা নদী বেষ্টিত একটি সংসদীয় আসন, এবং এই সংসদীয় আসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। এবং একই সাথে পদ্মা নদী যেহেতু ভাঙে এখানকার জনপদ বিলীন হয়, আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে চারঘাট এবং বাঘার যে মাদক সমস্যা রয়েছে সেই সমস্যা আগামী দিনে যারা জিতবেন তারা উত্তরণ করবেন, এই তারা প্রত্যাশা করেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও সেই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং এখানকার ভোটাররা যেটি বলছেন যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। এই ছিল চারঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মওদুদ রানা। বাঘা চারঘাট থেকে রাজশাহী 6 আসন, সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রাজশাহী যে 6টি আসন রয়েছে, 6 নম্বর আসনে আমরা যুক্ত হয়েছিলাম, এবং সেখানকার আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে হাড্ডাহাড্ডির লড়াইয়ের তারা আভাস দেখছেন। এবং পুরো দেশ জুড়েই কিন্তু এই কথাটাই কিন্তু সবসময় আমাদের প্রতিনিধি যারা রয়েছেন, সংবাদদাতা রয়েছেন, তারা বলছেন যে সবখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন সেই নির্বাচনটি হবে। বিরতির আগে আমরা রাজশাহী বিভাগের রাজশাহীর একটি আসন আমরা দেখিয়েছিলাম। আমরা আবারও আরেকটি যে আসন রয়েছে সেই আসন বিশ্লেষণ করতে চাই, জানাতে চাই সেখানকার ভোটের হিসেব নিকেশ। আমরা একটু রাজশাহী বিভাগে প্রবেশ করতে চাই এবং আমরা বগুড়ায় যেতে চাই। বগুড়ায় রয়েছে 7টি যে সংসদীয় আসন। আমরা 7 নম্বর আসনে প্রবেশ যদি করি, আমরা লক্ষ্য করছি যে বগুড়া যে 7 আসন রয়েছে সেটি গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে নানা ধরনের যে সমীকরণ সেই সমীকরণ কিন্তু রয়েছে, এবং এখানে মোট ভোটার রয়েছেন 5,38,092 জন। এর মধ্যে যদি ভাগ করি তাহলে পুরুষ ভোটার রয়েছেন 2,70,070 জন। এছাড়া নারী ভোটার রয়েছেন 2,68,017 জন। আমরা এবারই প্রথম যারা প্রবাসী রয়েছেন তাদের কিন্তু ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এর মধ্যে এই যে আসন রয়েছে বগুড়া 7 আসন, সেখানে আমরা লক্ষ্য করছি পোস্টাল ভোটের জন্য যে নিবন্ধিত ভোটার রয়েছেন 4,625 জন। এছাড়া অন্যান্য যে সমস্ত কেন্দ্র, কক্ষ, বিভিন্ন ধরনের যে সামগ্রী বা যেই প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন। আমরা বগুড়া 7 আসনে যে প্রার্থী পরিচিতি সেটি আসলে আপনাদের করিয়ে দিতে চাই। আমরা এখানে লক্ষ্য করছি যে বগুড়া যে 7 আসন রয়েছে এখানে
বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মোর্শেদ মিল্টন, তিনি বিএনপির যেই ধানের শীষ প্রতীক নিয়ে তিনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেখানে তিনি লড়বেন। এছাড়া আমরা জামাতে ইসলামের প্রার্থী রয়েছেন গোলাম রাব্বানী, তিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে তিনি লড়াই করবেন। মূলত যারা রয়েছেন ভোটার তারা মূলত বলছেন যে এই দুই দলের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রার্থী রয়েছেন, মুসলিম লীগের আনসার আলী রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এখন পর্যন্ত রয়েছে। আমরা সরাসরি যুক্ত হতে চাই এই বগুড়া ৭ আসনে। তার আগে আমরা লক্ষ্য করছি যে এই যে বগুড়া ৭ আসনে নানা ধরনের যে সমীকরণ, সেই সমীকরণ আপনাদের কিন্তু জানিয়ে দিব এবং বলবো যে এখানে আসলে মূল যে চ্যালেঞ্জ এবং কি কি সমস্যা রয়েছে। বগুড়া ৭ আসন নিয়ে কথা বলছিলাম এবং বগুড়া ৭ আসনে এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর নিয়ে যে গঠিত বগুড়া ৭ গাবতলী এলাকায় রয়েছেন আব্দুল আওয়াল, আপনি আমাদের জানাবেন সেখানে কি কি সমস্যা রয়েছে এবং ভোটাররা কি ভাবছেন সেখানকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, পাশাপাশি গণভোট নিয়ে তারা কি ভাবছেন। বগুড়া ৭ যেটি শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা মিলিয়ে গঠিত, গত ১৭ বছরে যে বগুড়ার উন্নয়ন বঞ্চনার গল্প, তার মধ্যে সবচাইতে বেশি কিন্তু এই আসনের মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। কারণ প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি কিন্তু বগুড়া। সেই জায়গা থেকে কিন্তু এই যে গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা, সেই গাবতলী এবং শাহজাহানপুর উপজেলার যে গ্রামীণ পথগুলো রয়েছে, সেই গ্রামীণ পথগুলো কিন্তু আসলে বিভিন্ন সময় সংস্কারের অভাবে কিন্তু আসলে ভাঙাচোরার মধ্যে থেকেছে এবং এই যেই এর পাশাপাশি এই যেই কৃষি প্রধান এলাকা হিসেবে যেহেতু বগুড়া পরিচিত, সেই জায়গা থেকে গাবতলী এবং শাহজাহানপুরের যেই কৃষিভিত্তিক যে অর্থনীতি, এই কৃষিভিত্তিক অর্থনীতিতে কিন্তু সরকারের পক্ষ থেকে এই দীর্ঘ ১৭ বছর কোনো ধরনের কোনো প্যাট্রোনাইজ ছিল না বললেই চলে। সেই জায়গা থেকে কিন্তু সাধারণ কৃষকরা একেবারে বঞ্চিত হয়েছেন এবং এই গাবতলী এবং শাহজাহানপুর দুটি উপজেলায় কিন্তু একেবারে নদী বেষ্টিত এলাকায় এবং অসংখ্য নদ নদী রয়েছে এই দুই উপজেলায়। সেই নদ নদীগুলোর যে ড্রেজিং প্রক্রিয়া সেটি কিন্তু আসলে ছিল না। সুতরাং সাধারণ মানুষের নদী ড্রেজিং এবং যেই কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে এবং পাশাপাশি গ্রামীণ সড়ক নিয়ে কিন্তু তাদের দাবি রয়েছে। পাশাপাশি কিন্তু গণভোটের যে প্রচারণা, সেখানে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে তেমন ধরনের সচেতনতা লক্ষ্য করা যায়নি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণভোটের পক্ষে প্রচারণার কথা চালানোর কথা থাকলেও কিন্তু আসলে মাঠ পর্যায়ে তেমন বাস্তবতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবং এই যে বগুড়ার যেই সংসদীয় যে আসন শাহজাহানপুর এবং গাবতলী, এখানে কিন্তু যেই 4,75,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেখানে তারা কিন্তু মোট 173টি কেন্দ্রে 106টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আওয়াল, আপনাকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এর আগে আমরা উত্তরবঙ্গের দুটি আসন অর্থাৎ রাজশাহীর বিভাগের দুটি আসন দেখিয়েছিলাম। আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনার যে আসন বিশ্লেষণ, সেই আসন বিশ্লেষণ করতে চাই। খুলনায় রয়েছে বেশ কয়েকটি আসন। আমরা যদি খুলনা 1-এর দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে খুলনার যে ভটিয়াঘাটা এবং দাকুপ উপজেলা নিয়ে খুলনা 1 আসন রয়েছে, খুলনা 1 আসন গঠিত। এছাড়া এখানে মোট যে ভোটার রয়েছেন সেই মোট ভোটারের দিকে তাকালে আমরা লক্ষ্য করছি যে 3,07,103 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,52,285 জন আর নারী ভোটার রয়েছেন 1,54,814 জন। এছাড়া আমরা এর আগেও বলেছি যে এবারই প্রথম যারা প্রবাসী রয়েছেন তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে পোস্টাল ভোটের জন্য যারা নিবন্ধিত হয়েছেন এখন পর্যন্ত ভোটার রয়েছেন এই আসনে 2,866 জন। আমরা এই যে খুলনা 1 আসন রয়েছে সেই 1 আসনে আমরা প্রার্থী পরিচিত করতে চাই আপনাদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা এখানে ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী রয়েছেন আমির এজাজ খান। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছেন কৃষ্ণ নন্দী। খুলনা 1 আসনে তিনি দাড়িপাল্লার প্রার্থী অর্থাৎ দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি লড়বেন। এছাড়া রয়েছেন কিশোর কুমার রায় কাস্তের প্রার্থী, গোবিন্দ হালদার কলস প্রার্থী। আমাদের হাতে আরও বেশ কিছু প্রার্থী রয়েছে এই আসনে। আমরা লক্ষ্য করছি খুলনা 1 আসনে ঘোড়া প্রার্থী নিয়ে যিনি লড়বেন অচিন্ত কুমার মণ্ডল। এছাড়া তারা প্রার্থী রয়েছেন অর্থাৎ তারা যে প্রতীক রয়েছে প্রসেনজিৎ দত্ত। মোমবাতিকে প্রতীকে লড়বেন সুনীল শুভ রায়। মোটামুটি বলা যায় যে এই যে খুলনা 1 আসন, সেই 1 আসনে বেশ কজন প্রার্থী রয়েছেন এবং তারা এখানে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস রয়েছে সেটিও কিন্তু আমাদের যারা সংবাদদাতা রয়েছেন তারা বলছেন আমাদেরকে। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। সেখানে রয়েছেন তানজিম আহমেদ, আপনি আমাদের জানাবেন যে খুলনা 1 আসনে অর্থাৎ দাকপ এবং গটিয়াঘাটা নিয়ে খুলনা 1 আসন, এই খুলনা 1 আসনে ভোটাররা কি ভাবছেন, কি কি সমস্যা রয়েছে আসন ভিত্তিক এবং প্রার্থীরা এই সমস্যার সমাধান কিভাবে তারা দিচ্ছেন ভোটারদের।
খুলনা 1 আসন অর্থাৎ দাকব বটিয়াঘাটা যারা ভোটার রয়েছেন তাদের ভাবনা যদি বলতে চাই তাহলে আসলে বলতে হবে এই আসন উপকূলীয় এবং নদীবেষ্টিত অঞ্চল এবং দাকব বটিয়াঘাটার যে মানুষ রয়েছেন তাদের আসলে প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে বাঁচতে হয়। এখানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, একই সাথে অরক্ষিত বেড়িবাঁধে বছরের একটি বড় সময় কিন্তু তাদের আসলে দুশ্চিন্তায় কাটাতে হয়। তো এখানে যারা ভোটার রয়েছেন তারা প্রার্থীদের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন এই যে সংকটগুলো, সেই সংকটগুলো নিরসনে যারা সবচেয়ে বেশি ভালো উদ্যোগ নিতে পারবেন বলে তারা মনে করবেন তাদেরকে আসলে তারা ভোট দিবেন। যদি প্রার্থীদের কথা জানিয়ে রাখতে চাই, খুলনা 6টি আসনের মধ্যে এই আসনটিতে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ 12 জন প্রার্থী। এর মধ্যে আসলে অন্য আসনগুলোর মতোই ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে লড়াই জমবে বলে মনে করছেন ভোটার ও সাধারণ মানুষরা। আমরা তাদের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি। এবং যারা এখানে প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থীর কথা যদি বলতে চাই, আমির এজাজ খান, তিনি এর আগেও অনেকবার সংসদ নির্বাচন করেছেন, অর্থাৎ যদি 3বার তিনি সংসদ নির্বাচন করেছেন। অবশ্য অল্প ব্যবধানে প্রতিবারই তাকে হারতে হয়েছে। তবে বিএনপি আসলে তার উপর এবারও আস্থা রেখেছেন, তারা ভাবছেন যে তিনি হয়তো এখানে ধানের শীষকে বিজয়ী করতে পারবেন। অপরদিকে যিনি দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন কৃষ্ণনন্দী, আসলে কৃষ্ণনন্দীর বেশি একটু চমক বলতে হবে জামাত ইসলামীর জন্য, কারণ খুলনায় 1 আসন তারা যখন প্রার্থী ঘোষণা করে সেই সময় এটি দেশের মধ্যে আসলে সবচেয়ে বেশি আলোচনায় ছিল। অর্থাৎ কৃষ্ণনন্দী কথা যদি জানিয়ে রাখতে চাই, তিনি জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। এবং সেই ক্ষেত্রে আসলে যেহেতু এই আসনটিতে সনাতনী ধর্মাবলম্বীদের ভোটার সংখ্যা প্রায় 50% মতো, তো সঙ্গত কারণে এটি তারা একটি আসলে বড় কৌশল হিসেবে জামাত ইসলামী তাকে বেছে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো খুলনার যে 1 আসন দাকব বটিয়াঘাটা নিয়ে গঠিত, সেই আসনের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। ধন্যবাদ তানজিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনা 1 আসন থেকে যুক্ত হয়েছিলেন তানজিম আহমেদ। নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোর নজরদারিতে আছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সাধারণ ভোট নিয়ে, গণভোট নিয়ে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস মিসইউজ যাতে না হয় সে ব্যাপারে এগুলো আমরা বলেছি। পোস্টাল ব্যালটের রক্ষণাবেক্ষণ এবং পোস্টাল ব্যালটের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছি। আপনারা ইনশাল্লাহ আশাবাদী থাকতে পারেন যে চাঁদপুরে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন নজরদারি চলবে। আপনারা অতি শীঘ্র জানতে পারবেন, এটা বিএফআইইউ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানগুলোতে ভোটের আড্ডা। স্থানীয় জনপ্রতিনিধি বেছে নিতে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। প্রতিশ্রুতির ফুলছড়ি নয়, উন্নয়ন বঞ্চিত টাঙ্গাইলবাসী চান কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী কাদির তালুকদার। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। তো ভোটাররাও চায়ের আড্ডা থেকে শুরু করে সকল জায়গায় তারা নির্বাচনী আলোচনা করছেন। সেই আলোচনার খবর জানাতে এই মুহূর্তে আছি আমরা টাঙ্গাইল পৌর উদ্যানে। মাদকমুক্ত টাঙ্গাইল শহর চাই, চাঁদাবাজিটা বন্ধ করে, বর্তমানে চাঁদাবাজি খুব চলছে। কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল যে গড়ে তুলতে পারবে এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। আমাদের একটা হাসপাতাল আছে বড় 10 তলা ভবন, কিন্তু সেখানে চিকিৎসা সেইভাবে হয় না। উন্নত একটা ডিস্ট্রিক্ট নতুন করে যে আসুক সে যেন উন্নয়ন করে, কারণ বিগত সময়গুলোতে আমরা উন্নয়ন পাইনি। টাঙ্গাইলে যেন মিল কারখানা বেশি হয়, যাতে বেকারত্ব দূর হয়। বিভিন্ন ক্যান্ডিডেটরা অনেক বড় বড় কমিটমেন্ট দেয়, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা আমরা বাস্তবায়ন পাই না। আমি বাস্তবায়নটা চাই। আমরা চাই এমন একটি জনপ্রতিনিধি আসুক যারা আমাদের টাঙ্গাইল উন্নয়নের জন্য কাজ করতে পারে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। সঙ্গে থাকুন সময়ের।